নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। রাজ্যের ভোট ইত্যাদি কমপ্লিট, তো এবার আমাদের একটু নজর দিতে হবে যে সারা পৃথিবীতে কি ঘটছে। লাস্ট 2-3 দিনের মধ্যে এনার্জি নিয়ে গোটা পৃথিবীতে ভারত কেন্দ্রিকভাবে দুটো বড় ঘটনা ঘটে গেছে। একটা, সোলার এনার্জিকে কেন্দ্র করে ভারতবর্ষের ওপর 200%-এর ওপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে আমেরিকা, এবং আর একটা একেবারে ক্রুড অয়েলকে কেন্দ্র করে ইউএই ওপেক থেকে পুরো বেরিয়ে গেছে, ওপেক গ্রুপ থেকে লিভ করে গেছে 59-60 বছর পর। তো এই দুটোরই মারাত্মক ইম্প্যাক্ট রয়েছে ভারতবর্ষের ওপর। কি ব্যাপার টোটাল জিনিসটাকে চলুন আমরা স্টেপ বাই স্টেপ বুঝে নিই। দেখুন, প্রথম যেটা বুঝতে হবে আমাদের সেটা হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ভারতবর্ষের ওপর 123% এডিডি লাগিয়ে দিয়েছে। এডিডি কি জিনিস? অ্যান্টি ডাম্পিং ডিউটি। এটা কারা লাগিয়েছে? আমেরিকার ডিপার্টমেন্ট অফ কমার্স এরা লাগিয়ে দিয়েছে। এর ফলে কি হবে? এর ফলে ভারতবর্ষ থেকে, কারণ সোলার এনার্জিতে সোলার সেল বলুন, সোলার প্যানেল বলুন, গোটা যে সোলার টেকনোলজি, এতে সারা পৃথিবীতে এই মুহূর্তে চীন একেবারে নাম্বার 1-এ রয়েছে, এবং চীনের পরই চীন প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং এ নাম্বার 1-এ রয়েছে। ইকোসিস্টেমে, সাপ্লাই চেনে চীনের পরেই প্রায় একই সঙ্গে দৌড়াচ্ছে ইন্ডিয়া এবং ভিয়েতনাম। তো সেই জন্য ইন্ডিয়ার প্রচুর সোলার, এখানে যেগুলো অ্যাসেম্বল হয়, কিছু তো প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং হয়, সোলার সেল বলুন, সোলার প্যানেল বলুন, এগুলো আমেরিকাতে প্রচুর পরিমাণে বিক্রি হতো, ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হতো। এখন এই সোলার সেল বলুন, সোলার প্যানেল বলুন, এগুলো এক্সপোর্ট হতে গেলে 123% অ্যান্টি ডাম্পিং ডিউটি ইন্ডিয়ার কোম্পানিগুলোকে দিতে হবে। তার মানে বুঝতেই পারছেন কি মারাত্মক বড় ঝটকা ইন্ডিয়ান এক্সপোর্টারদের কাছে। এটুকু ক্লিয়ার হলো। এবার আমাদের কি বুঝতে হবে? নিশ্চয়ই আপনার মনে যেটা প্রশ্ন আসছে, এই অ্যান্টি ডাম্পিং ডিউটি এটা কি জিনিস? অ্যান্টি ডাম্পিং ডিউটি, ডিউটি মানে তো বুঝতেই পারি আমরা ট্যাক্স। অ্যান্টি ডাম্পিং, ডাম্পিং এর বিরুদ্ধে। তাহলে ডাম্পিংটা কি জিনিস আগে বুঝতে হবে। ডাম্পিং মানে কি? কোথাও কোনো জিনিস ঠুসে দেওয়া, এটাকে বলে জোর করে ফেলে দেওয়া, এটাকে বলে ডাম্পিং। এখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO-র একটা নিয়ম আছে। কি নিয়ম? যদি কোনো দেশ কোনো জিনিস তৈরি করতে যে টাকা খরচ হচ্ছে তার থেকে কম টাকায় সেই জিনিসটা বিদেশে বিক্রি করে দেয়, সেটাকে ডাম্পিং হিসেবে ধরা হবে। এবং আমেরিকার অভিযোগ এখনো অবধি যে ভারত নাকি এটাই করেছে। কি ব্যাপার? আমেরিকার বিভিন্ন সোলার কোম্পানি, কিউসেলস, ফাস্ট সোলার, এই ধরনের কোম্পানিগুলো, এরা আমেরিকার সরকারের কাছে অভিযোগ করেছে যে স্যার, আমাদের তৈরি করা জিনিস তো আমেরিকায় বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে ইন্ডিয়ার থেকে পাঠানো যে সমস্ত আদানি পাওয়ার, ওয়ারি এনার্জি, এই সমস্ত কোম্পানির জিনিসগুলো। আমেরিকার সরকার বলে কেন তোমাদেরটা কেন চলছে না মার্কেটে? তখন ওরা যুক্তি দেয়, স্যার আমরা ঠিক মালই তৈরি করছি, কিন্তু ইন্ডিয়া ওই একই কোয়ালিটির জিনিস অনেক কম টাকায় আমেরিকায় বেচে দিচ্ছে, তো আমেরিকার কাস্টমার ইন্ডিয়ার জিনিস কিনছে, আমাদের জিনিস কিনছে না। গভর্নমেন্ট জিজ্ঞেস করে ইন্ডিয়া কি এমন করছে, এত কম টাকায় ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে আমাদের দেশে এসে? তখন এই ফাস্ট সোলার, কিউসেল, এই কোম্পানিগুলো সরকারকে জানায় যে আমাদের অনুমান ইন্ডিয়া কোনো একটা জিনিস তৈরি করছে 100 টাকায়, 20 টাকা লস করে আমাদের দেশে 80 টাকায় বেচে দিচ্ছে। এবং তাতে ইন্ডিয়ার টার্গেট কি? ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার কোম্পানিগুলোর, সরকার তো করছে না, আদানি, ওয়ারি এনার্জি বা আরো যারা যারা রয়েছে, টাটা ইত্যাদি ইত্যাদি, বিক্রম সোলার, এদের, আমেরিকার কোম্পানিগুলোর মতে এরা লস করে বিক্রি করছে, এবং এই কোম্পানিগুলোর টার্গেট হচ্ছে গোটা আমেরিকার মার্কেটে ঢুকে আমেরিকার কোম্পানিগুলোকে পুরো ডেভাস্টেট করে দেওয়া। আমেরিকার কোম্পানিগুলোর জিনিস যদি আমেরিকার মার্কেটে নেক্সট 1-1.5 বছর বিক্রি নাই হয়, তো আমেরিকার কোম্পানিগুলো উঠে যাবে।
যেই আমেরিকার কোম্পানিগুলো উঠে গেল, তখন আমেরিকার মার্কেটে শুধু ইন্ডিয়ার কোম্পানিগুলো, তখন এরা আস্তে আস্তে দাম বাড়িয়ে দেবে, লাভ তুলে নেবে, আগে মার্কেটটাকে গ্র্যাব করে নিচ্ছে। এটা আমেরিকার কোম্পানিগুলোর বক্তব্য। সত্যি মিথ্যে জানি না, কারণ ডাব্লিউটিওতে ইনভেস্টিগেশন এখন চলবে, লং প্রসেস। তার আগেই আমেরিকার মতো স্ট্যান্ড পয়েন্ট নিয়ে নিয়েছে, অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়ে দিয়েছে। তো আমেরিকার বক্তব্য যে হ্যাঁ এটা ডাম্পিং হচ্ছে এবং এর জন্য আমরা অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগাবো, ডাম্পিংকে আটকানোর জন্য। এই অ্যান্টি ডাম্পিং ডিউটি 123%ই হলো কেন? কারণ অ্যান্টি ডাম্পিং ডিউটি ক্যালকুলেট করা হয় একটা ফর্মুলার ওপর। কি ফর্মুলা? জিনিসটা তৈরি হচ্ছে কত টাকায়, বিক্রি হচ্ছে কত টাকায়, এই যে গ্যাপটা, এই গ্যাপটা যত পার্সেন্ট, তত পার্সেন্টই অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগানো হবে ফেয়ার ভ্যালুতে নিয়ে আসার জন্য। ওদের বক্তব্য 123% লস করে ইন্ডিয়ার কোম্পানিগুলো জিনিস বিক্রি করে দিচ্ছিল আমেরিকাতে, সেই জন্য ওরা 123% অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগিয়ে দিয়েছে, যাতে করে এখন ইন্ডিয়ার কোনো জিনিস যদি 100 টাকায় তৈরি হয়, 123 টাকা অ্যান্টি ডাম্পিং ডিউটি আগে আমাদের দিতে হবে, তো আমেরিকার মার্কেটে জিনিসটা যাবে 223 টাকায়, তো আমরা আর কম টাকায় বিক্রি করতে ওখানে পারবো না। সত্যি মিথ্যে জানি না, যদি মিথ্যে হয় তাহলে আপনি ভেবে দেখুন ভারতবর্ষের কোম্পানিগুলো কোন লেভেলে নিজের টেকনোলজি নিয়ে গেছে, যে কত কম দামে আমেরিকায় গিয়ে আমরা বিক্রি করে আসছি, আমেরিকার কোম্পানিগুলোর ঘুম কেড়ে নিয়েছি আমরা। আর যদি সত্যি হয় তাহলে ভেবে দেখুন আজকে ভারতবর্ষের কোম্পানিগুলোর কতটা স্ট্রেংথ তৈরি হয়ে গেছে, কতটা পাওয়ার তৈরি হয়ে গেছে ইকোনমিক, যে লস সহ্য করেও আমেরিকার মার্কেট আমরা গ্র্যাব করব এই টার্গেট নিয়ে ডাম্পিং পর্যন্ত করছে। যে কেউ ডাম্পিং করতে পারবে না, আজকে পারবেন? আপনি একটা রেস্টুরেন্ট চলছে, পাশে আপনি একটা রেস্টুরেন্ট খুললেন, আপনি বললেন আমি লস করে 1 বছর খাওয়াবো, তখনই আপনি করতে পারবেন যখন আপনার সেই পরিমাণ টাকাটা ব্যাংকে আছে না, যে লস করে খাইয়ে যাব, পুরো কাস্টমার আমার দিকে টানবো। তো যে কেউ তো করতে পারবে না। তো যেটাই সত্যি হোক না কেন, সেটা প্রমাণ দিচ্ছে ভারতীয় কোম্পানিগুলোর আলটিমেটলি কতটা শক্তিশালী এই মুহূর্তে, সেইটাই। এবার অ্যান্টি ডাম্পিং ডিউটি, অ্যান্টি ডাম্পিং কেস পুরো বুঝিয়ে দিয়েছি, ডাব্লিউটিও ইত্যাদি। এবার আমেরিকা আরো দুটো দেশের ওপর এই এডিডি লাগিয়েছে, কিন্তু ধর্তব্যের মধ্যেই আসবে না। ইন্দোনেশিয়ার ওপর 35%, লাওসের ওপর 22%। কোথায় ভারতের 123 আর কোথায় এদের? কাজেই আলটিমেটলি সারা পৃথিবীতে টার্গেটটা করা হয়েছে ভারতকেই, যে ভারতকে আটকাতে হবে। আমরা স্কিল বাংলা চ্যানেলে মাঝে মধ্যেই এটা আলোচনা করে থাকি যে আমেরিকার সঙ্গে আলটিমেটলি আমাদের চলছে ইকোনমিক ওয়ার, তাই না? রাশিয়ার সঙ্গে আমেরিকার চলে সামরিক ওয়ার, চায়নার সঙ্গে এখন কোল্ড ওয়ার টাইপের শুরু হয়েই গেছে, ইকোনমিক ওয়ার তো আছেই আছে। ভারতের সঙ্গেও ইকোনমিক ওয়ারে নেমে গেল আমেরিকা। তো ঠিক আছে, নাম্বার 1-এ পৌঁছাতে গেলে তো কম্পিটিশনে নামতেই হবে, উই আর রেডি। এবার আপনার মাথায় নেক্সট কোশ্চেন নিশ্চয়ই যেটা আসবে যে স্যার আপনি বলছেন 123% অ্যান্টি ডাম্পিং ডিউটি আমেরিকা লাগিয়েছে, আপনি থাম্বনেলের ওপর লিখেছেন 200%, এটা কেন হলো? আপনার থেকে তো এটা এক্সপেক্টেড না, আপনি তো কোনোদিন ভুল থাম্বনেল দেবেন না। দিওনি, বুঝিয়ে দিচ্ছি। আমেরিকা এর আগেই কিন্তু কটা দিন আগে ভারতের ওপর 126% সিভিডি লাগিয়ে দিয়েছিল, কাউন্টার ভেলেন্স ডিউটি বা কাউন্টার ভেলিং ডিউটি। তাহলে কাউন্টার ভেলিং ডিউটি বা সিভিডি এটা কি জিনিস? আমেরিকার আগে বক্তব্য ছিল যে ভারতবর্ষের সরকার সোলার টেকনোলজিতে সাবসিডি দেয়, ভারতবর্ষের সরকার দেশে সোলার পলিসি তৈরিতে, ইকোসিস্টেম তৈরিতে সদর্থক ভূমিকা নেয়, তো ওদের কোম্পানিগুলোর তো অনেক হেল্প হয়ে যায়, ওদের কোম্পানিগুলো তো পারবেই কম টাকায় জিনিস তৈরি করতে, তো ওদের কোম্পানিগুলোকে আটকানোর জন্য আমরা সিভিডি লাগাবো 126%। এর লজিক আপনি খুঁজে পাচ্ছেন? তো ভারত সোলারের ফরে পলিসি বানায়, ভারত সরকার কোম্পানিকে সাবসিডি দেয়, ইকোসিস্টেম তৈরি করে, সেটা তোমার কি? ভারত করে দেখিয়েছে, পারছে বলে করছে, তুমিও পারলে তুমিও করো।
তো আজকে কাঁদছে যে ডাম্পিং করছে ভারত, 1 মাস আগে কাঁদছিল ভারতের পলিসি এত ভালো, আমরা ভারতের সঙ্গে কি করে পেরে উঠব, ওদের ওপর সিভিডি লাগিয়ে দিন, কাউন্টার ভেলিং ডিউটি লাগিয়ে দিন। বাহ, তো এই মুহূর্তে অবস্থা কি, ভারত যদি 100 টাকায় একটা জিনিস তৈরি করে সোলার সেল, প্রথমে এর ওপর 126% কাউন্টার ভেলিং ডিউটি লাগবে, তারপর এর ওপর 123% অ্যান্টি ডাম্পিং ডিউটি লাগবে। আমি দুটোকে যদি একসঙ্গে করে দিই, এটার ওপর একবারে যদি লাগাই 249%, এর ওপর 249% ডিউটি লেগে এরপর দাম নির্ধারিত হবে। বুঝতে পারছেন? আলটিমেটলি সোজা কথায় বলে দিলেই হয় যে ভারতবর্ষের কোনো সোলার প্রোডাক্ট আমেরিকায় বিক্রি হবে না। এরপর কি করে বিক্রি হবে? যে মারাত্মক দাম বেড়ে গেল আমেরিকার মার্কেটে ভারতের জিনিসের, ওরা যে পরিমাণ ট্যাক্স নেবে ভারতের থেকে, এডিডি আর সিভিডি দুটো খাতে, ভারতের প্রোডাক্ট আর কম্পিটি করতে পারবে না আমেরিকার মার্কেটে আমেরিকার কোম্পানিগুলোর সঙ্গে। এর ডিরেক্ট ইম্প্যাক্ট আসবে স্টক মার্কেটে। ভারতবর্ষের যে সমস্ত সোলার কোম্পানিগুলো আছে, গোটা আমেরিকার মার্কেট তাদের হাত থেকে বেরিয়ে গেল। তো আমরা তো স্টক মার্কেটের ক্লাসে মাঝে মধ্যেই বলি যে সোলার কোম্পানিগুলোর ভবিষ্যৎ ভালো, সেখানে ইনভেস্ট করা যেতে পারে, কোম্পানির নাম না নিয়ে, সেক্টর যখন আমরা আলোচনা করি ক্লাসে, ইউটিউবে নয়, অ্যাপের ক্লাসে। তো আপনারা যারাই সোলার কোম্পানিগুলোতে ইনভেস্ট করে রেখেছেন, বুঝতে পারছেন তো যে কিভাবে জিওপলিটিক্স এবং বিভিন্ন বড় বড় দেশের সিদ্ধান্ত অনুযায়ী কোন কোম্পানি কখন আপ ডাউন যাবে সেটা আপনি আগে থেকে ধরে নিতে পারবেন। তারা কিন্তু একটা শার্প ফল কয়েক দিনের মধ্যে দেখতে পাবেন। এবার আপনার সিদ্ধান্ত, আপনি এই মুহূর্তে এই টাকাটা তুলে নিয়ে অন্য কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, অন্য কোনো সেক্টরে। আর যদি আপনার ভারতবর্ষের লং টার্ম সিদ্ধান্তের ওপর ভরসা থাকে, আপনার হাতেও সময় থাকে যে না আমার এক্ষুনি টাকা তুলে নিতে হবে এমন না, তাহলে আপনি রেখেও দিতে পারেন। আপনার যদি মনে হয় আপনার সিদ্ধান্ত যে না এটা আবার ঠিক উঠে যাবে, ভারতবর্ষ সেই জায়গাটা তৈরি করে নেবে, সেটার দিকে কি কি লজিক রয়েছে? সেটার দিকে লজিক রয়েছে দুটো। ভারতবর্ষ কিন্তু মারাত্মকভাবে মার্কেট ডাইভার্সিফিকেশন করতে শুরু করে দিয়েছে লাস্ট 1 বছর ধরে। তো ইউরোপ, আফ্রিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে ভারতবর্ষ নিজের সাপ্লাই এক্সপোর্ট সোলারের বাড়াবে বলেই আমার ধারণা। সেকেন্ড, ভারতবর্ষের ইন্টারনাল কনজাম্পশন মারাত্মক রকমভাবে বাড়ছে। বিভিন্ন জায়গায় সোলার প্যানেল কেবল সাধারণ মানুষ নিজের মতো বাড়িতে লাগাচ্ছে তাই নয়, সরকারি অফিসে লাগাচ্ছে, সোলার পার্ক তৈরি হচ্ছে, স্টেশনের প্ল্যাটফর্মের ছাদে লাগানো হচ্ছে। আমরা বহরমপুর সেমিনারে গেলাম না 1-2 মাস আগে, বহরমপুর স্টেশনে আমি দেখলাম প্ল্যাটফর্মের ওপরে, শেডের ওপরে সোলার লাগানো বড় বড় প্যানেল বহরমপুর স্টেশনে। তো ভারতবর্ষের ইন্টারনাল কনজাম্পশন বাড়া, আর যদি আমরা ইউএস ছাড়া বাকি জায়গায় এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে পারি, আবার কোম্পানিগুলো গ্রো করতে শুরু করে দেবে। তো সেই সিদ্ধান্ত আপনার। ওকে, ইম্প্যাক্ট কিভাবে হয় সেটা আমি রিলেট করে আপনাকে বুঝিয়ে দিলাম। আমি আবার আপনাকে মনে করিয়ে দিই যে আজকে কিন্তু লাস্ট ডে যারা স্টক মার্কেটের কোর্সে ভর্তি হবেন তাদের জন্য। এবার আমরা চলে যাই, তাহলে সোলার এনার্জি নিয়ে কি ঘটেছে বোঝা গেল। এবার আমরা চলে যাই আমাদের ক্রুড অয়েল নিয়ে কি ঘটেছে। দেখুন, ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই, সবাই শুনেছি আমরা এই দেশের নাম, আবুধাবি, দুবাই, সব বিখ্যাত শহর। এরা ওপেক ছেড়ে বেরিয়ে গেছে। ওপেকে এরা জয়েন করেছিল, আমি যদি খুব ভুল না হই, 1967 সালে। আজকে 2026, মানে 59 বছর ওপেকে ছিল এরা, সেখান থেকে বেরিয়ে গেছে। স্যার ওপেক কি? অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। যে সমস্ত দেশ পেট্রোলিয়াম প্রোডাক্ট এক্সপোর্ট করে, রপ্তানি করে, তাদের একটা অর্গানাইজেশন। স্যার এরা কি করে? এরা নিজেদের স্বার্থ গোছায় আর আমাদের দেশের জন্য খুব খারাপ কাজ করে। মানে ওপেক যেটা করে, কখনো যদি পেট্রোল ডিজেলের দাম ডাউন যেতে শুরু করে, ক্রুড অয়েলের, ওপেক
সঙ্গে সঙ্গে তার মেম্বার সমস্ত কান্ট্রিকে নির্দেশ দেয়, এই সবাই এত মিলিয়ন ব্যারেল করে উৎপাদন কমিয়ে দাও। উৎপাদন যেই কমে যাবে, তেলের ঘাটতি দেখা যাবে, আবার দাম বেড়ে যাবে। তো ওপেক তেলের দাম সারা পৃথিবীতে ডাউন হতে দেয় না, তাতে ওপেকের মেম্বার কান্ট্রিগুলোর জন্য ভালো। ওপেক কেন তৈরি হয়েছিল? কারণ যারা পেট্রোলিয়াম এক্সপোর্ট করে সেই কান্ট্রিগুলো দেখেছিল যে নিজেরা খেয়েই করে, এ বলবে আমি 40 টাকায় দিচ্ছি, ও বলবে আমি 30 টাকায় দিচ্ছি, ও বলবে আমি 20 টাকায় দিচ্ছি, ও বলবে আমি 10 টাকায় দিচ্ছি। সবার কাছে তো তেল প্রচুর, এবং গালফ কান্ট্রিগুলো পেট্রোল মানে আবিষ্কার হওয়ার আগে প্রচন্ড গরিব ছিল, তো হুড়মুড় করে সবাই বিক্রি করে দিত অনেক কম দামে। এটাকে আটকানোর জন্য ওরা বুঝে গেছিল যে ভাই আটকাতে হবে, কোনো দেশ যেন এরকম কম দামে ছেড়ে না দেয় জিনিস, কারণ আমাদের কাছে যা আছে আমরা নেক্সট 100 বছর পৃথিবীর রাজা হয়ে যাব, খালি ধরে খেলতে হবে, লোভ সামলাতে হবে। এই জন্য ওরা নিজেরাই একটা গভর্নিং বডি বানিয়েছিল ওপেক, যাদের ইনস্ট্রাকশন সব কান্ট্রি মেনে চলবে। ওপেকে ওই সব কান্ট্রির প্রতিনিধিরা আছে, যে দাম আমরা পড়তে দেবো না, আমাদের হাতে আছে আসল জিনিস, আমরা উৎপাদন কমিয়ে দেবো, ডিমান্ড বেড়ে যাবে, আবার দাম উঠে যাবে। ঠিক, তো ওপেক তো যে পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি আছে তাদের জন্য অসাধারণ কাজ করেছে 60 বছর ধরে। কিন্তু ভারত সহ বিভিন্ন যে সমস্ত দেশ যারা আমরা পেট্রোলিয়াম কিনি, তাদের জন্য বলাই বাহুল্য সব থেকে খারাপ কাজটা ওপেকই করেছে। এবার ঠিক আছে, ওটা তো ওদের দেশেরই ভালো দেখবে, সেটা তো কিছু করার নেই, আমরাও আমাদের দেশেরই ভালো দেখব। এই ওপেক থেকে ইউএই বেরিয়ে গেছে। স্যার বলেন কি? ইয়েস। কেন? তার মেন কারণ হচ্ছে জিওপলিটিক্স। ইরান গালফ কান্ট্রিগুলোর ওপর যেভাবে অ্যাটাক করেছে আমেরিকার বেসগুলোতে, ইউএইর বক্তব্য ছিল যে গালফ কান্ট্রিগুলোর যথেষ্ট শক্তি আছে, সেনাবাহিনী আছে, আমরা আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে প্রচুর উইপন, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন মিসাইল ইত্যাদি সব কিনেছি, তো এত কিছু কিনে হলোটা কি? আমরা ইরানকে পাল্টা একটা কিছু করলাম না কেন? ইউএইর এটা বক্তব্য। স্যার বাকি দেশগুলো চুপ করে আছে, ইউএই এত খেপে গেল কেন? ইউএই হচ্ছে আসল বীর, তাই না স্যার? জিওপলিটিক্স। আবুধাবি, দুবাই, এই শহরগুলোকে ইউএই সারা পৃথিবীর কাছে এমন ইমেজ দিয়ে বানাতে চেয়েছিল যে এটা হচ্ছে স্বপ্নের শহর। ভারত থেকেও খোঁজ নিয়ে দেখবেন অনেকে আজকালকার দিনে দুবাই বেড়াতে যায়, আবুধাবি ঘুরতে যায়, যেখানে স্পোর্টস ইভেন্ট হবে, খেলা হবে, বড় বড় স্টেডিয়াম হবে, এখানে স্বপ্নের শহর, ঘুরে বেড়ান, এনজয় করুন, বিভিন্ন অ্যাডভেঞ্চার গেম হবে, এখানে আপনি বড়লোক, চলে আসুন গোল্ডেন ভিসায়, লাইফ কাটান, বাংলো বাড়ি তৈরি করুন, ফ্ল্যাট তৈরি করুন, পৃথিবীর যে কোনো দেশে আপনি থাকুন, 1 মাস এখানে এসে রেস্ট করে যাবেন, রিল্যাক্স করে যাবেন। সারা পৃথিবীর বড়লোকদের হাব বানাতে চাইছিল। কিন্তু যেই মুহূর্তে ইরানের মিসাইল গিয়ে হিট করলো এই শহরগুলোয়, ইউএইর যে এতদিনকার এফোর্ট ইমেজ বিল্ডিং এর, সেটা পুরো সেকেন্ডে ধ্বংস হয়ে গেল। কারণ পৃথিবীর গরিব বড়লোক কোনো মানুষই চাইবে না যে আমি এমন স্বপ্নের শহরে থাকবো যেখানে যে কোনো সময় মিসাইল পড়ে, যে শহরের ডিফেন্স সিস্টেমই নেই। বলবে দরকার নেই ভাই, আমি একটু নোংরা শহরে থাকবো, একটু ঘিঞ্জি শহরে থাকবো, আমি ভারতবর্ষের দিল্লি, মুম্বাই, কলকাতা কোথাও থেকে যাব, একটু সিভিক সেন্স কম হলেও চলবে, কিন্তু অপারেশন সিঁদুরের সময় আমরা শান্তিতে ঘুমাবো, এখানে কোনো মিসাইল এসে পড়বে না। ভারতের ডিফেন্স সিস্টেম এতটাই স্ট্রং, যে কোনো মানুষ তো আগে ভাই প্রাণ বাঁচাবে, তারপর না ওইসব আবুধাবি, দুবাই, আনন্দ, এনজয়মেন্ট, লাক্সারি ওইসব হবে। তো ওদের ডিফেন্স সিস্টেমের যে ঘাটতি, সেইটা যেই সারা পৃথিবীতে প্রকট হয়ে গেল, নেক্সট 20 বছর আর কেউ নতুন কোনো বড় লোক ওখানে গিয়ে জায়গা জমি কিনবে না, ফ্ল্যাট বাড়ি কিনবে না। কে মরতে যাবে, কে কখন মারামারি লাগবে, ফ্ল্যাটে শুয়ে আছি, মিসাইল এসে পড়লে উড়ে গেলাম। তো এইটা হচ্ছে ইমেজ বিল্ডিং সারা পৃথিবীর কাছে একটা দেশের, যেটা নিয়ে আমরা নিজেদের দেশ সম্পর্কে একেবারে সচেতন নই।
আমরা যদি একটু নিজেদের ইমেজ বিল্ডিং এ মন দিতাম না, ইন্ডিয়া কি না কি করে ফেলতো। যাই হোক, পরের আলোচনা সেটা। তো যার ফলে ইউএই মারাত্মক ক্ষিপ্ত, যে যা লস আমাদের হওয়ার আমেরিকা ইরান যুদ্ধে হয়ে গেছে, শেষ আমরা। ওরা জানে কিছুদিন পর তেল থাকবে না, তেল চলবে না, তার জন্য ওরা ফিউচারিস্টিক ভাবে নিজেদের তৈরি করছিল, আর সেটা পুরো একেবারে ওই এক বালতি দুধে এক ফোঁটা চোনা পড়ার মতো শেষ হয়ে গেল। রেগে মেগে ইউএই বেরিয়ে গেছে ওপেক থেকে, দৌড় ছাই, তোদের সঙ্গে থাকবোই না, তোদের সঙ্গে থেকে আমার হবেটা কি। এবার সারা পৃথিবীতে আপনি খেয়াল করে দেখুন, এতদিনকার পুরনো স্টেবল রেপুটেড একের পর এক গ্রুপ ভাঙছে আর নতুন গ্রুপ তৈরি হচ্ছে। ন্যাটো ভাঙতে চলেছে, ইউরোপ আমেরিকা রিলেশন ভাঙছে, ওপেক ভাঙছে। এই রকম জটিল জিওপলিটিক্যাল সিচুয়েশনে যারা মনে করে ইন্ডিয়া কেন ওদের সঙ্গে যোগ দিচ্ছে না, ইন্ডিয়া কেন ওর বিরুদ্ধে চলে যাচ্ছে না, ইটস টু ক্রুসিয়াল অ্যান্ড ভোলাটাইল টাইম। এই মুহূর্তে অবজারভেশনের টাইম, মাইনিউটলি অবজার্ভ করে ছোট ছোট ক্যালকুলেশন করে লং টার্ম স্ট্র্যাটেজি ভেবে ডিসিশন নেওয়ার টাইম। আবেগে দুম দারাক্কা ডিসিশন নেবার টাইম নয়। ওটা পাকিস্তান করবে, ওটা ইন্ডিয়া করবে না। কারণ অনেক কিছু পৃথিবীতে নেক্সট 4-5 বছরে খুব দ্রুত চেঞ্জ হবে। আপনি ভেবে দেখুন, ইউএই পাকিস্তানকে যে টাকা দিয়েছিল $3 বিলিয়ন, সঙ্গে সঙ্গে চেয়ে নিয়েছে, দে টাকা দে। বেটা হতভাগা পাকিস্তান, সৌদি আরবের সঙ্গে ডিল আছে, এই আছে সেই আছে, না সৌদি আরবকে বাঁচাতে এলো না আমাদের বাঁচাতে এলো, দিয়ে রেগে মেগে পাকিস্তানের থেকে টাকাও চেয়ে নিয়েছে $3 বিলিয়ন ইউএই। তো ইউএই এই গোটা গ্রুপ থেকে ক্ষিপ্ত হয়ে বেরিয়ে গেছে। এহেন অবস্থায় ভারতের সামনে দুটো জিনিস হতে পারে, সবই হতে পারে, সম্ভাবনা। জিওপলিটিক্স একেবারে মামার বাড়ির মোয়া নয় যে হাতে নেবে এবং খেয়ে নেওয়া যাবে। যে কোনো সময় মোয়া যে কোনো হাতে ঘুরে যেতে পারে। তো ভারতবর্ষের কাছে এই মুহূর্তে দুটো কি কি সম্ভাবনা? এক, ইউএর সঙ্গে যদি আমরা ডিরেক্ট কোনো সেরা ডিল লাগিয়ে দিতে পারি, যে ভাই ইউএই তোমরা তো বেরিয়ে গেছো ওপেক থেকে, আমরা ভাই ভাই চলো ডিরেক্ট ডিল করে নি, কম দামে পেট্রোল ডিজেল তোমরা আমাদের দাও, ক্রুড অয়েল দিয়ে দাও, আমরা রিফাইনারি তো আছে, আমরা রিফাইন করে নেব। এবং ইউএইর সঙ্গে ডিল করলে আর একটা যেটা বড় লাভ হতে পারে, স্ট্রেট অফ হরমুজকে বাইপাস করে আমরা তেল নিয়ে চলে আসতে পারি। যা ইচ্ছা কর তোরা স্ট্রেট অফ হরমুজে। কি করে স্যার? ইউএই তো গালফ কান্ট্রিজ, ইয়েস গালফ কান্ট্রিজ, তাও স্ট্রেট অফ হরমুজের কোনো ইম্প্যাক্ট হবে না যদি আমরা ফুজাইরা ইউজ করে নিতে পারি। কি ব্যাপার আমি আপনাকে ছোট্ট করে ম্যাপের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। এই হচ্ছে ইরান, ঠিক এই ছোট্ট জায়গাটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এইখান দিয়ে নৌকা জাহাজ এলেই ইরান আটকে নেয় ঘিপ করে। এইটা হচ্ছে ইউএই, তাই তো? এইবার এই যে জায়গাটা মোটামুটি এইটা হচ্ছে ফুজাইরা। কাজেই আমাদের কিন্তু এইখান থেকে তেল নিয়ে বেরিয়ে স্ট্রেট অফ হরমুজ ক্রস করেই আসতে হবে এমন নয়। আমরা বলতে পারি ইউএই কে যে ভাই তোমরা ফুজাইরা দিয়ে তেলটাকে বের করো, আমরা ডিরেক্ট এইখান দিয়ে তেল নিয়ে বেরিয়ে আসতে পারি। ওরা স্ট্রেট অফ হরমুজে কি করবে করুক না, আমরা ফুজাইরা দিয়ে তেল নিয়ে জাস্ট আরামসে গুজরাট এবং মুম্বাইয়ের দিকে চলে আসতে পারি। বোঝা গেছে? সম্ভাবনা টু এটাও হতে পারে যে ওপেক নেক্সট 2-3 মাসে আরো পাজেলড হয়ে গেল, ডিভাস্টেটেড হয়ে গেল, নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি করে তেলের দাম আরো বেড়ে গেল। তো সেটা কিন্তু আরো গন্ডগোলের ব্যাপার হবে। তো আমরা যদি ভালোটা হয় তো ভালো, কিন্তু এটার দিকে এক্সপেকটেশন না রেখে নিজেদের যে ট্র্যাক চেঞ্জ এনার্জির কেসে, সেই ট্র্যাক চেঞ্জের স্পিড আরো বাড়ানো উচিত। আমাদের আরো দ্রুত পুরোটাকে ইলেকট্রিকে কনভার্ট করে নেওয়া উচিত। এবং যে ইলেকট্রিক আবার আসতে হবে সোলার থেকে, নিউক্লিয়ার এনার্জি থেকে। হচ্ছে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন, আমাদের ছোটবেলায় আমরা অনেক ট্রেন দেখতাম ডিজেলে চলছে, আর দেখতে পান?
করে দিয়েছে টিম ইন্ডিয়া চেঞ্জ। আমি টিম ইন্ডিয়া বলতে পছন্দ করি কারণ কোনো একজন নেতা মন্ত্রী না, ভারতবর্ষের গোটা রেল মন্ত্রক এটা করেছে, সেখানে অনেক অফিসার জড়িয়ে আছে, সেখানে অনেক কর্মী জড়িয়ে আছে, সবাই মিলে টিম ইন্ডিয়া। আমরা ছোটবেলায় ডিজেলের অটোয় চড়তাম, একটা হাতল থাকতো, ওই হাতলটাকে ধরে 3-4 বার টানতো, তারপর অটো স্টার্ট নিত। দেখতে পান সেই অটো আর সব হয়ে গেছে সিএনজি, নতুন তো ইভি অটো চালু হয়ে গেছে দেখছি লাস্ট 6-7 মাস ধরে বিভিন্ন জায়গায়। কলকাতায় নতুন গাড়ি যা কিছুই রাস্তায় দেখছি, আগে দেখতাম 10% ইভি, নতুন গাড়ির মধ্যে এখন দেখছি 50% ইভি, নতুনগুলোর মধ্যে। এই স্পিডে ভারতের ইভি এগোচ্ছে। ইন্ডাকশন, আপনারা যারা যারা স্কিল বাংলা চ্যানেলের দর্শক, আমার মনে হয় প্রত্যেকের বাড়িতে 1 পিস করে ইন্ডাকশন হয়ে গেছে কম বেশি। যাদের বাড়িতে হয়নি নেক্সট 2-3 মাসের মধ্যে হয়েও যাবে আমার ধারণা। এবং আপনি ভাবুন তো, আমাদের দেশে একের পর এক হু হু করে শহরে আমরা মেট্রো এক্সপ্যান্ড করে দিতে পারছি। আপনার বাড়ির কাছে যখন মেট্রো চলে আসবে, আপনি এক ট্যাক্সিতে যাবেন, 4 চাকায় যাবেন, বাসে যাবেন, যেখানেই পেট্রোল ডিজেল লাগে সেই গাড়িতে কেউ কেন চড়বে? আমি যেখানে নতুন ফ্ল্যাটে শিফট করেছি, বিটি কলেজ নিউ ব্যারাকপুরের কাছে, ওখানে মেট্রো চলে আসছে, এখন এয়ারপোর্ট অব্দি আছে, আরো 3টে স্টেশন এগিয়ে ওখানে চলে আসছে। আমার বাড়ির সামনে মেট্রো হয়ে গেলে আমার খেয়ে দিয়ে কাজ নেই নাকি? আমি জ্যামের মধ্যে গাড়ি নিয়ে বেরোবো, মেট্রোয় উঠবো, সারা কলকাতায় যেখানে ইচ্ছা মেট্রোয় বসে ওই লাইন দিয়েই চলে যাবো, বাইরে কোথাও বেরোনোর দরকারই নেই। তো একটা বিশাল বড় অংশের কমিউটার মানুষ, প্যাসেঞ্জার, তখন আর পেট্রোল ডিজেল ইউজ করবে না, মেট্রো ইলেকট্রিকে চলবে। এইভাবে আমাদের গোটা দেশ চেঞ্জ হচ্ছে। এবং স্যার, তাহলে আমরা যদি ইলেকট্রিকেই সব চেঞ্জ করে নেবো, তাহলে আমরা তেলের ডিলগুলো করছি কেন? ওগুলো বন্ধ করে দিই, ক্রুড অয়েল আর তো আমাদের দরকার লাগবে না। না, সারা পৃথিবী আমাদের মতো এত সহজে ইভিতে আসেনি। আমরা নিজেরা ইভিতে চালাবো, ইলেকট্রিকে চালাবো, ক্রুড অয়েল কিনবো বিদেশ থেকে, রিফাইনারি তো আমাদের আছে, রিফাইন করে পেট্রোল ডিজেল বানাবো, বানিয়ে আমরা বিদেশে বিক্রি করব, আমরা ইউজ করব না। যেখান থেকে টাকা আসবে আমরা ছাড়বো না। রিফাইনারি গুলো আছে কিসের জন্য? আমাদের সোজা হিসেব। ওকে, এবার এটার ইম্প্যাক্ট কি হতে পারে স্টক মার্কেটে, বুঝতে পারছেন? যখনই ভারত দেখছে তেলের জায়গায় আরো সমস্যা, ওপেক্রিয়ার মধ্যে ঝামেলা লাগছে, তখনই ভারত আরো দ্রুত নিজেদের শিফট করবে সোলারে, নিউক্লিয়ারে, ইভিতে, ইলেকট্রিকে। তাহলে কোন সেক্টরগুলো গ্রো করতে পারে স্টক মার্কেটের দিক থেকে, সেটাও আপনি একটা আইডিয়া পেতে পারেন। রাতারাতি নয়, 5 বছর 10 বছরে। ক্লিয়ার? এবার লাস্ট অবধি আমি আপনাদের মনে করিয়ে দেব। আগের দিন আরেকটা কথা আমি বলছিলাম, তখন যদিও ভোট হয়নি বলে আমি ইচ্ছে করে বললাম না, সবাই জানেনি, তবু আমার মনে হয়েছিল যে ভোট তো হয়নি, ওইভাবে ডিরেক্ট বলা উচিত নয়। ইলেকশন রেজাল্টের ওপর না স্টক মার্কেট কিন্তু একটু আপ ডাউন করবে, এটা একটা 2 মিনিটে বুঝিয়ে দিই। ভারতবর্ষে দেখুন, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট কখন হবে, ইনভেস্টাররা কখন ভারতীয় কোম্পানিতে ইনভেস্ট করবে? যখন তারা দেখবে যে ভারতে পলিসি কন্টিনিউটি আছে, যে কোনো নির্দিষ্ট একটা পলিসি কন্টিনিউ হচ্ছে, পলিসি ফ্লাকচুয়েশন হচ্ছে না। আজকে সরকার বলছে ইভি হবে, কাল বলছে হবে না, পরশু বলছে মেট্রো হবে, পরের দিন বলছে বাস হবে। পলিসি কন্টিনিউয়েশন কখন হয় না? যখন আলাদা আলাদা সরকার চলে আসে, এর মতো বলছে, ওর মতো বলছে। পলিসি কন্টিনিউটি কখন হয়? যখন একই সরকার থাকে। তো পলিসি কন্টিনিউটি তখনই হয় যখন পলিটিক্যাল স্টেবিলিটি থাকে। এবং এই জন্য যারা বিজনেসম্যান, যারা ইনভেস্টার, দেশের এবং বিদেশের, তারা সবসময় চায় ভারতবর্ষে বিজেপি জিতুক। সবসময় চায় মানে এখন এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী, অন্য কোনো কারণে নয়, তারা তাদের স্বার্থে চায়। যার জন্য আপনি দেখবেন, যদি খেয়াল করে থাকেন, পলিটিক্যাল অ্যানালিসিসের ক্লাস নয়, এটা আমার বলা উচিত না, তবু বলছি, জেনারেলি ভারতবর্ষে মুসলিম সম্প্রদায় বিজেপিকে খুব কম ভোট দেয় না। কিন্তু গুজরাটে 28% মুসলিমরা বিজেপিকে ভোট দেয়। একের পর এক মুসলিম গ্রাম সেখানে বিজেপি ভোট পায়। গুজরাটে একের পর এক লোকাল বডি ইলেকশনে, পঞ্চায়েত, পৌরসভা, বিজেপির মুসলিম ক্যান্ডিডেট, মুসলিম নেতা নেত্রীরা যেতে, ওখানে মুসলিমরা বিজেপি করে, মুসলিমরা বিজেপিকে ভোট দেয়। কেন বলুন তো?
কারণ গুজরাট মানে ব্যবসায়ী, ব্যবসায়ীদের স্বার্থ কি? স্টেবল সেন্ট্রাল গভর্নমেন্ট থাকলে, স্ট্রং বিজেপি হলে দেশে স্টেবিলিটি থাকবে, পলিসি কন্টিনিউটি হবে এবং তাতে করে বিজনেসম্যানদের ভালো হবে। এই জন্য, আর কিছু না। সবাই নিজের দরকারটাই দেখে, অবশ্যই আমি আপনিও তো সেটাই দেখি, কোন পার্টিকে ভোট দিলে আমাদের সুবিধা হবে, চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য যদি 4 তারিখ দেখা যায়, যেহেতু 5টা স্টেটের রেজাল্ট, তো লোকসভা রেজাল্টের মতো অত ইম্প্যাক্ট করবে না, বাট অল্প ইম্প্যাক্ট করবে, যে এই 5টা স্টেটের রেজাল্টে বিজেপির ফল ভালো, স্টক মার্কেট বেটার যাবে, বিজেপির ফল খারাপ, স্টক মার্কেট একটু ডাউন যাবে। এটা সবসময় ভোটের সময় হয়ে যায়। বোঝা গেল? আচ্ছা, এইবার আমি মনে করিয়ে দিই যে আজকে লাস্ট আমাদের যে স্টক মার্কেট কোর্স, যেখানে আপনি বাংলা ভাষায় অনলাইনে বাড়িতে বসে নিজের ফোনে একদম বেসিক লেভেল থেকে স্টক মার্কেটের নলেজ পুরো শিখতে পারবেন, মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে একদম স্টক মার্কেটে স্টক বাই করা সেল করা পর্যন্ত, আইপিওর কনসেপ্ট থেকে শুরু করে একেবারে কি করে পি রেশিও দেখতে হয় সেটা পর্যন্ত। তো যদি আপনার ইন্টারেস্ট থাকে, আজকে লাস্ট ডে অফারের, কাল থেকে আবার ফিজ অনেকটা বেড়ে যাবে। এটা আমার পার্সোনাল টিমের নাম্বার, আমার টিমকে ফোন করে নিন, আপনার মনে যা যা প্রশ্ন আছে জিজ্ঞাসা করে নিন। সেবি রেজিস্টার্ড ফ্যাকাল্টি আমাদের এখানে পড়িয়েছেন, আলী আজহার স্যার। তো আমার টিমের সঙ্গে কথা বলে এনরোল করে নিন। অল দ্য বেস্ট। স্টক মার্কেটে জয়েন করুন, নলেজ নিয়ে ইনভেস্ট করুন এবং আপনার পরিবারের আর্থিক সমৃদ্ধি হোক, এটুকুই প্রার্থনা করব। ভালো থাকবেন প্রত্যেকে। আশা করি আজকের পুরো ব্যাপারটা যা যা বোঝালাম বুঝতে পেরেছেন।